প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি বঙ্গবন্ধু কলেজ। আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের ইলেকট্রনিক্স 1 তৃতীয় বর্ষ ডায়োডের প্রয়োগ নিয়ে, লেকচার নাম্বার 5। গত ক্লাসে আমরা অর্ধপরিবাহী বা অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পূর্ণ তরঙ্গ বা ফুল ওয়েভ রেকটিফিকেশন নিয়ে। এর কার্যপ্রণালী আমরা দেখব। এখানে একটি বর্তনী দেখা যাচ্ছে। বর্তনীতে দুটো ডায়োড D1 এবং D2 ব্যবহার করা হয়েছে। এখানে একটি সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, যার পজিটিভ প্রান্ত হচ্ছে M, নেগেটিভ প্রান্ত N। ইনপুট এসি ভোল্টেজ সিগন্যাল ডায়োড D1 এবং D2 এবং আউটপুট বা লোড রেজিস্ট্যান্স RL এবির মাঝখানে আউটপুট ভোল্টেজ V0 এবং চিত্রে দেখানো হয়েছে আউটপুট ডিসি ভোল্টেজ। এই আউটপুট ডিসি ভোল্টেজ আমরা কিভাবে পাই বা আমরা কিভাবে পূর্ণ তরঙ্গ পেতে পারি, সেই প্রক্রিয়াটাই দেখব যে আমরা দুটো ডায়োড ব্যবহার করে কিভাবে আমরা এই ইনপুট এসি ভোল্টেজকে ডিসি আউটপুট ভোল্টেজ ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারি। এখানে ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে যখন ট্রান্সফরমারের ডিসি প্রান্ত অর্থাৎ সোর্স অফ ইলেকট্রিসিটি এসি মানে পজিটিভ প্রান্ত ডায়োডের T1 এর সাথে যুক্ত করা হয় ধনাত্মক প্রান্ত, এবং ঋণাত্মক প্রান্ত N এর সাথে যখন যুক্ত করা হয়, অর্থাৎ M যখন পজিটিভ আর N যখন নেগেটিভ হয়, তখন ডায়োড 1 সম্মুখী বা ফরওয়ার্ড বায়াসে রূপান্তরিত হয়। অর্থাৎ এই D1 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে আর লোড রেজিস্ট্যান্স R এর মধ্য দিয়ে AB এর মধ্য দিয়ে এসে G প্রান্তে সেখানে শেষ হয়, মাঝ ট্রান্সফার মাঝে শেষ হয়। এই জন্য এটাকে বলা হয় সেন্টার ট্যাপ। সেক্ষেত্রে D2 হয় রিভার্স বায়াস, D2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই যে D1 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে AB হয়ে এসে G প্রান্তে শেষ হলো, গ্রাউন্ডে শেষ হলো, এর ফলে আমরা একটি অর্ধ ধনাত্মক অর্ধচক্র ভোল্টেজ পাবো, যেটা এখানে দেখানো হচ্ছে। এখানে আমরা একটা অর্ধচক্র পেলাম আউটপুট ভোল্টেজ। এখানে কিন্তু বলে রাখি যে D2 টা কিন্তু যখন D1 কাজ করবে তখন D2 কিন্তু বিপরীত বায়ুতে থাকবে, ফলে এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং এর জন্য কোনো আমরা আউটপুট পাবো না। আবার যদি আমরা এসি ভোল্টেজের বা ট্রান্সফরমার M প্রান্তকে ঋণাত্মক ধরি, এখানে ঋণাত্মক ধরি, এবং N প্রান্তকে যদি ধনাত্মক বা পজিটিভ ধরি, তাহলে এক্ষেত্রে কারেন্ট D2 দিয়ে C A B হয়ে এসে G সেখানে এসে শেষ হবে। ট্রান্সফরমারের মাঝখানে যে সংযোগ আছে গ্রাউন্ডে এসে শেষ হবে, ফলে এই বর্তনী বা লুপের জন্য আমরা একটি আউটপুট ভোল্টেজ পাবো, ডিসি আউটপুট ভোল্টেজ পাবো, যেটা হচ্ছে এই অর্ধচক্রটা পাবো।
এক্ষেত্রে কিন্তু D1টা হবে রিভার্স বাইস থাকবে, অর্থাৎ D1 এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা এই D1 এবং D2 দ্বারা একটি ট্রান্সফরমারের সাহায্যে নিয়ে একটি পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন বর্তনী তৈরি করি, সেই বর্তনীর ইনপুটের ধনাংশের তরঙ্গের ধনাত্মক এবং ঋণাত্মক উভয় চক্রের জন্য একটি আউটপুট ভোল্টেজ পাওয়া যায় এবং পরপর ভোল্টেজগুলো মানে পাওয়া যায় বিধায় এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা তরঙ্গ ভোল্টেজ পাওয়ার পরে আউটপুট ভোল্টেজ পাওয়ার পরে মাঝখানে গ্যাপ ছিল, এরপরে আবার আরেকটা তরঙ্গ পাওয়া যেতে পাবে হাফওয়ে বা অর্ধচক্র তরঙ্গ আমরা পেতাম। কিন্তু যখন দুটো ডায়োড ব্যবহার করা হয় তখন একটি ডায়োড এই পজিটিভ অর্ধচক্রকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে, অর্থাৎ ইনপুটকে রূপান্তর করে, আবার নেগেটিভ অর্ধচক্রকে বা অর্ধবৃত্তকে নেগেটিভ সিগন্যাল আছে এটাকে সে পূর্ণ রিভার্স করে পূর্ণ তরঙ্গে রূপান্তর করে। এইভাবে পর্যায়ক্রমিকভাবে দুটো ডায়োড D1 এবং D2 এই এসি ইনপুট ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। একটি পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের দক্ষতা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ডিসি পাওয়ার আউটপুট বাই ইনপুট এসি পাওয়ার, অর্থাৎ পিডিসি বাই পিএসি। এর যে দক্ষতা প্রায় 80% এর মতো, অর্থাৎ এই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন যখন দুটো ডায়োড দিয়ে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ রূপান্তর করা হয় তার প্রায় 80% এরা রূপান্তর করতে পারে। ফলে খুবই একটি ভালো বর্তনী হচ্ছে এই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন বা রেকটিফায়ার। এখানে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন করতে হলে একটি সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার লাগবে, যার মাঝখানে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সংযোগটা। এভাবে যে গঠন রূপটা হবে সেটাকে বলা হয় সেন্টার ট্র্যাপ পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। এবার আমরা দেখি কিভাবে এই কর্মদক্ষতা বা রেকটিফিকেশন দক্ষতা নির্ণয় করা যায় সমীকরণের মাধ্যমে। পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের দক্ষতা নির্ণয়ের জন্য আমরা এসি ভোল্টেজ V is equal to Vm sin theta, ডায়োড রোধ RF এবং রোধ RL হলে গড় ডিসি কারেন্ট I সমান IDC is equal to 1/2 pi cut bracket integration pi by 0 Im sin theta d theta plus integration 2 pi by 0 Im sin theta pi by theta minus pi d theta সমান এটাকে ইন্টিগ্রেশন করলে 2 pi twice Im by pi সমীকরণটা পাই। এখানে Im is equal to হচ্ছে Vm by Rf plus RL। অলরেডি আমরা এখানে জানি যে Rf টা হচ্ছে ডায়োড ভোল্টেজ বা ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে বা ডায়োডের যে কনস্ট্রাকশন, আমরা জানি সিলিকন বা জার্মানিয়াম দিয়ে এই ডায়োডগুলো তৈরি করা হয়। এই সিলিকন এবং জার্মানিয়াম এদের নিজস্ব কিছু রেজিস্ট্যান্স থাকে বা ব্যারিয়ার থাকে যে সংযোগস্থলে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে Rf এবং লোড রেজিস্ট্যান্স যেটা আমরা কি থেকে দেখলাম আমাদের সার্কিট বোর্ড থেকে, RL টা হচ্ছে এখানে লোড রেজিস্ট্যান্স। সমান কারেন্ট সর্বোচ্চ মান, এখানে Im টা হচ্ছে লোড কারেন্টের সর্বোচ্চ মান, ডিসি আউটপুট কারেন্ট IDC সমান লেখা যায় টুয়াইস Im বাই পাই। সুতরাং ডিসি পাওয়ার আউটপুট, এই ডিসি পাওয়ার আউটপুট P দ্বারা প্রকাশ করা হয়, PDC সমান হলো I স্কয়ার ডিসি বাই ডিসি RL সমান টুয়াইস Im বাই পাই তার হোল স্কয়ার ইনটু RL লোড রেজিস্ট্যান্স। সেন্টার ট্যাপড পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে এই IRMS রুট মিন স্কয়ার কারেন্ট বা গড় মিন কারেন্ট যেটা আমরা বলি সেটা সমান হচ্ছে Im বাই √2। সুতরাং PSA সমান I স্কয়ার RMS ইনটু RF প্লাস RL ইজ ইকুয়াল টু Im √2 হোল স্কয়ার ইনটু
RA প্লাস RL। রেক্টিফিকেশন বা দক্ষতা এটা ইজ ইকুয়াল টু PDC বাই PAC। আমরা জানি যে পাওয়ার DC বাই পাওয়ার AC, DC পাওয়ার আউটপুট বাই ইনপুট AC পাওয়ার সমান আমরা এখন PDC এর মান উপরে বসিয়ে দিই এবং PAC এর মান নিচে বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.812 into RL by RA plus RL, অর্থাৎ পায়ের যে মানকে স্কোয়ার করলে আমরা যেটা পাই এবং এটা চেঞ্জ করে ভাগ করার পরে সেটা ফলাফল হচ্ছে 0.1812 RL by RA plus RL। সুতরাং পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশনের দক্ষতার সমীকরণ এটা ইজ ইকুয়াল টু 0.812 by 1 plus RA by RL। এটাকে যদি আমরা RL দিয়ে সমীকরণকে ভাগ করি তাহলে সমীকরণটা এই রূপে লেখা যায়। একটি রেক্টিফিকেশনের দক্ষতা সর্বোচ্চ তখনই হবে যখন তার ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা এর মানটা যদি খুবই নগণ্য হয়, অর্থাৎ আর এফ এর তুলনায় অত্যন্ত মাইনরিটি হয়, তখন এটাকে উপেক্ষা করা যায়, অর্থাৎ এটাকে নেগলেক্ট করা যায়, বাদ দেওয়া যায়। সুতরাং সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা ধরি মোর স্মল, অর্থাৎ RL এবং RL এর তুলনায় যে RF টা অত্যন্ত ক্ষুদ্র আকার হয়, তখন পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ারের সর্বোচ্চ মান বা দক্ষতা হবে 81.2%। 81.2%। সুতরাং আমরা বলতে পারি যে একটি পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশনে AC পাওয়ারকে সর্বোচ্চ দক্ষতা হচ্ছে 81.2% DC পাওয়ার রূপান্তর করার ক্ষমতা বা রূপান্তর করতে পারে, অর্থাৎ শতকরা 81% এর বেশি এই পূর্ণ তরঙ্গ বর্তনী বা রেক্টিফায়ার AC কারেন্টকে DC তে রূপান্তর করতে পারে। এই পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার বা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আরেকটা পদ্ধতি ব্যবহার করা যায়, সেটা হলো ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করে, অর্থাৎ আমরা 4টা ডায়োড ব্যবহার করেও এই কাজটি করতে পারবো। এবার আমরা দেখি যে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফায়ার কিভাবে ব্যবহার করে এই পূর্ণ তরঙ্গ নির্ণয় করা যায় বা দক্ষতা নির্ণয় করা যায়। এক্ষেত্রে 4টি ডায়োড লাগে। একটি পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফায়ার করতে হলে 4টি ডায়োড সমন্বয়ে একটি পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টার ট্রান্সফরমারের কোনো প্রয়োজন হয় না। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োড 1 2 3 4 এটা ডায়োড, এটা ব্রিজের আকারে আছে বিধায় এর নাম হয়েছে ব্রিজ রেক্টিফায়ার। এটা ম্যাথমেটিক্যাল যে ব্রিজের সমীকরণ সেই সমীকরণ অনুসারে কাজ করে। এখানে এম হচ্ছে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত। ইনপুট সিগন্যাল হচ্ছে ভি, ইনপুট ভোল্টেজ এসি ভোল্টেজ সিগন্যাল। এখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, কিন্তু সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নয়। এখানে লোড রেজিস্ট্যান্স হচ্ছে RL এবং আউটপুটটা দেখা যাচ্ছে যে আউটপুট ভোল্টেজ V0 এবং এখানে ইন্টারনাল ভোল্টেজ হচ্ছে VI। এখন আমরা ধরে নেই যে আমাদের এম প্রান্তটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ ট্রান্সফরমার এম প্রান্তটা ধনাত্মক এবং এন হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে বর্তনীটা গঠিত হয় সেখানে ই কারেন্টটা ইর পয়েন্ট দিয়ে ডায়োড 1 এ হয়ে টোটাল রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে বি দিয়ে এসে সে সি পয়েন্ট দিয়ে ডায়োড 3 এর মধ্যে দিয়ে এসে এন এসে শেষ হয়, বর্তনীটা কমপ্লিট হয়। অর্থাৎ আবার যদি বলি যে আমরা যখন এম প্রান্তকে ধনাত্মক এবং এন প্রান্তকে ঋণাত্মক ধরি, তাহলে কারেন্টটা কিভাবে গমন করে। কারেন্টটা এম প্রান্ত দিয়ে প্রথমে ই তে আসে, যেহেতু এখানে দুটো সেগমেন্ট আছে, একটা ডায়োড D4 আর ডায়োড D1। এখানে ডায়োড D4 দিয়ে কারেন্ট যাবে না। এই কারণে যাবে না যে এটার রিভার্স বায়াসে আছে, অর্থাৎ এটা সংযুক্ত আছে রিভার্সে, ফলে এর বিপরীতমুখী ঝোঁক হওয়ার কারণে ডায়োড D4 এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। সম্পূর্ণ কারেন্টটা D1 এর মধ্যে দিয়ে আবার এ পয়েন্টে আসবে। এই পয়েন্টে আসার পর এখানে দুটো সেগমেন্ট আছে,
একটা সেগমেন্ট হচ্ছে D2 এর দিকে, আরেকটা হলো RL এর দিকে গিয়েছে। এই D2 এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে না, কারণ D2 টাও রিভার্স বায়াসে আছে, অর্থাৎ এটা বিমুখী ঝুঁকে থাকার কারণে D2 এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ফলে সম্পূর্ণ কারেন্টটা এই পয়েন্ট দিয়ে এসে RL এর মধ্যে দিয়ে রোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। ফলে এই আমরা ভি নট জন্য একটি আউটপুট পাবো, আউটপুট ভোল্টেজ পাবো, যেটা হলো আমাদের এখানে অর্ধচক্র দেখানো হচ্ছে, এটা ভি নট পাবো, আউটপুট ভোল্টেজ পাবো। এই আর এর মধ্যে বি প্রান্ত দিয়ে এসে সে কারেন্টটা সি পয়েন্ট দিয়ে ডি ডায়োড D3 এর মধ্যে এসে আবার এখানে দিয়ে সে এনে শেষ হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে চক্রটা, দুটো ডায়োডের ফলে, দুটো ডায়োডের ব্যবহারের ফলে আমরা একটি অর্ধচক্র পেলাম। যে ডায়োড দুটি অ্যাক্টিভ হচ্ছে, ফরওয়ার্ড বায়াস হচ্ছে এক্ষেত্রে D1 এবং D3, অর্থাৎ D1 এবং D3 যখন ফরওয়ার্ড বায়াস থাকে, এর মধ্যে যখন কারেন্ট যায় তখন পক্ষান্তরে D2 এবং D4 এর মধ্যে কোনো কারেন্ট যায় না, এদের জন্য কোনো আমরা ফলাফল পাই না। অর্থাৎ আমরা D1 এবং D3 এর জন্য একটি আউটপুট ভোল্টেজ V পেলাম। আবার যদি এসি ভোল্টেজ বা এসি ট্রান্সফরমারের এম প্রান্তকে ঋণাত্মক এবং এম প্রান্তকে ঋণাত্মক এবং এন কে যদি ধনাত্মক ধরি, তাহলে এবার এই বর্তনীটা সম্পূর্ণ হবে এন দিয়ে কারেন্টে এসে সে D2 তে প্রবেশ করবে। এখানে এখানে এই পয়েন্টটা হবে, এটা হবে ডি পয়েন্ট, মূলত এখানে ডি পয়েন্ট, আর এটা হলো এ। এখানে একটু ভুল আছে, এখানে সংশোধনী করে নিও, এখানে ডি হবে, এখানে এ হবে না, এ হচ্ছে এটা। এই ডি তে আসার পরে কারেন্টটা দুটো সেগমেন্ট পাওয়া যাচ্ছে। ডি তে আসার পরে এই ডায়োড 3 মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্টটা যাবে কোথা দিয়ে? কারেন্টটা যাবে D2 দিয়ে যে এখানে আসবে, এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে আসার ফলে এখানেও দুটো সেগমেন্ট আছে, ডায়োড D1, এই D1টাই কারেন্ট যাবে না, কারণ এটা ফরওয়ার্ড রিভার্স বায়াসে আছে, অর্থাৎ উল্টো দিকে সংযোগ থাকার কারণে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না। কারেন্টটা এ হয়ে আবার এ বির মধ্যে দিয়ে, অর্থাৎ RL রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আসবে, এসে সি পয়েন্ট দিয়ে এসে D1 দিয়ে D4 এর মধ্যে এসে এম এ শেষ হবে। আমি আবার বলছি, যখন এম ঋণাত্মক এবং এন ধনাত্মক, তখন কারেন্টের সোর্স হবে এন থেকে কারেন্ট বেরিয়ে এসে এ ডি পয়েন্ট। এখানে আমি বলছি যে এখানে আমরা ডি ধরে নেব, ডি তে বাধাপ্রাপ্ত হবে, D3 এর মধ্যে কারেন্ট যাবে না, D2 তে কারেন্ট যে সে এই পয়েন্টে আসবে, D1 এর মধ্যে যে কারেন্ট যাবে না, ডায়োড এখানে D1টা রিভার্স বায়াসে আছে, কারেন্টটা আসবে বি দিয়ে এসে এখানে সম্পূর্ণ করে D4 এর মধ্যে দিয়ে ই পয়েন্ট হয়ে এম এ ফেরত চলে আসবে। তাহলে এই যে লুপ বা এই বর্তনীর ফলে আউটপুট রোড রেজিস্ট্যান্স আর এর প্যারালাল আমরা একটি ভি নট আউটপুট ভোল্টেজ পাবো এবং একটা অর্ধচক্র পাবো, ডিসি অর্ধচক্র পাবো। সুতরাং দেখা যাচ্ছে যে ইনপুট তরঙ্গের ধনাত্মক ও ঋণাত্মক উভয় চক্রের জন্য, অর্ধচক্রের জন্য আউটপুট ডিসি ভোল্টেজ পাওয়া যায়। তাই একে বলা হয় পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। যেহেতু এখানে 4টি ডায়োড ব্যবহার করা হয়েছে, আমরা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে দেখেছি যে দুটো ডায়োডের মাধ্যমে এবং সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে আমরা এই পূর্ণ তরঙ্গ আউটপুট বা পূর্ণ তরঙ্গ অ্যাক্টিভেশন করেছে। এখানে কিন্তু 4টি ডায়োডের সমন্বয় করা হয়েছে এবং ট্রান্সফর্মারটা হয়েছে স্টেপ আপ ট্রান্সফর্মার, সেক্ষেত্রে কিন্তু সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়নি। তো উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন করতে পারি। একটা হচ্ছে ব্রিজ পদ্ধতি, আর হলো পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন বা সেন্টার ট্যাপ ব্যবহার করে। ওই পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এর দক্ষতা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু ডিসি পাওয়ার আউটপুট বাই ইনপুট এসি পাওয়ার সমান সমান পিডিসি পিএসসি সমান সমান, এরও দক্ষতা হচ্ছে 80%। অর্থাৎ এই পূর্ণ তরঙ্গ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার সেই এসি ভোল্টেজকে 81% আউটপুট ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারে। অর্থাৎ এর দক্ষতা হচ্ছে পূর্ণ তরঙ্গের মতো। এই পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ারের সাধারণ যে দক্ষতার সমীকরণ,
সেটাও পূর্ণতরঙ্গ ব্রিজ সেটা পূর্ণতরঙ্গ রেকটিফায়ারের মতো। এসি ভোল্টেজ এখানে ভি ইকুয়াল এম সাইন থিটা ডায়োড আরএফ এবং লোড রেজিস্ট্যান্স হচ্ছে আরএল। গড় ডিসি কারেন্ট আই ইজ ইকুয়াল টু আই ডিসি সমান সমান 1/2 পাই ইন্টিগ্রেশন পাই বাই 0 আই এম সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন 2 পাই বাই 0 আই এম সাইন থিটা থিটা মাইনাস পাই থিটা। এটাকে ইন্টিগ্রেশন করে আমরা প্রাইস আই এম বাই পাই পাই। এখানে আই এম ইজ ইকুয়াল টু হচ্ছে লোড কারেন্টের সর্বোচ্চ মান, ডিসি আউটপুট কারেন্ট হচ্ছে আই ডিসি ইজ ইকুয়াল টু টুয়াইস আই এম বাই পাই। সুতরাং ডিসি পাওয়ার আউটপুট পি ডিসি ইজ ইকুয়াল টু আই স্কয়ার ডিসি আর এল ইজ ইকুয়াল টু টুয়াইস আই এম বাই পাই তার হোল স্কয়ার ইনটু আর এল। সুতরাং পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আই আর এম ইজ ইকুয়াল টু হচ্ছে আই এম বাই রুট ওভার 2। সুতরাং পিএসি পাওয়ার এসি I square RM S into RF plus RL is equal to R IM by root over 2 whole square RF plus RL। সুতরাং রেকটিফায়ারের দক্ষতা এটা is equal to PDC by PAC। এখন PDC এবং PAC এর মান আমরা বসিয়ে এর ফলাফলটা পাই 0.812 into RL by RF plus RL। এবং এদের সাধারণ যে সমীকরণ রূপটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 0.812 1 plus RF by RL। অর্থাৎ এই আর দিয়ে এটাকে ভাগ করলে সমীকরণটা এই ফরম্যাটে আসবে। এখন এই ব্রিজ রেকটিফায়ারের যে দক্ষতা তখন সর্বোচ্চ হবে যদি আমরা এই ইন্টারনাল রেজিস্ট্যান্স RF টাকে অর্থাৎ ডায়োডগুলোর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা RF ধরলাম, চারটে ডায়োড এখানে ব্যবহার করা হয়েছে। এই চার ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যদি আমরা আরএফ ধরি এবং এর মান যদি আর এল এর তুলনায় অনেক নগণ্য হয় সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, সেটাকে আমরা বাদ দিয়ে হিসেব করলে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ারের সর্বদক্ষতা হচ্ছে 81.2%। সুতরাং পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফিকেশনের এসি পাওয়ারকে সর্বোচ্চ দক্ষতা 81.2% ডিসি পাওয়ারে রূপান্তর করতে পারে একটি পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই সমীকরণগুলো ভালো করে লক্ষ্য করবে এবং এই সমীকরণগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এগুলো ব্যবহার করে ম্যাথও করতে হয়। আমরা সময় পেলে পরবর্তীতে এই সময় এগুলো নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করবো বা ম্যাথ সলভ করব। আমরা পরবর্তী টপিক চলে যাচ্ছি। জেনার ডায়োড হিসাবে বা জেনার ডায়োড ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কিভাবে কাজ করে। একটি আমরা জানি ডায়োডের বহুবিধ ব্যবহার আমরা প্রথম দেখেছি, প্রথম লেকচারে প্রথম দিকে যে ডায়োডের বহুবিধ ব্যবহার রয়েছে। ডায়োড সে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে অর্থাৎ ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন ফ্যানকে মানে তার পাওয়ার চেঞ্জ করি সেখানেও আমরা ডায়োডের ব্যবহার দেখি, সেখানে সে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে একটা জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে সে বিষয়টা আমরা দেখব। এখানে আমরা লক্ষ্য করি যে জেনার ডায়োড সাধারণত ব্রেকডাউন বর্তনীর বিপরীত অঞ্চলে কাজ করে আর এই জন্য এটাকে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয়। যদি আমরা একটু সার্কিট বোর্ডটা দেখি, যেখানে একটা পজিটিভ এখান থেকে কারেন্ট যাচ্ছে হাই কারেন্ট, এখানে লো একটা রেজিস্ট্যান্স আছে আর এবং এখান থেকে কারেন্ট আইজেড কারেন্ট আসছে। যে আমরা অলরেডি জানি যে সাধারণ যে ডায়োড আর জেনার ডায়োডের মধ্যে একটু পার্থক্য আছে। জেনার ডায়োড আর সাধারণ পার্থক্য হচ্ছে সাধারণ ডায়োড কাজ করে সবসময় ফরওয়ার্ডিং এ অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে, আর উল্টো কাজ করে জেনার ডায়োড। এখানে দেখা যাচ্ছে যে এই যে সিম্বলটা ব্যবহার করা হয়েছে, সিম্বলটা হচ্ছে বা প্রতীকটা হচ্ছে একটা জেনার ডায়োডের। এখান থেকে কারেন্ট কিন্তু এদিক থেকে আসছে অর্থাৎ ডায়োডের নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্টে প্রবেশ করছে আইজেড কারেন্ট। আর এখানে আরেকটা কারেন্ট এখানে ভাগ হয়ে গেছে, সেটা হলো আই এল কারেন্ট বা যেটাকে বলা হয় লোড কারেন্ট, যেটা এই লোড রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে যাচ্ছে। এর প্যারালাল আমরা আউটপুট ভিজেড পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা আউটপুট হলো ভিজেড। এখানে একটা গ্রাফ দেখানো হচ্ছে, এই গ্রাফটা হচ্ছে যদি আমরা দেখি যে যখন একটা সার্কিটে ডায়োডগুলো যখন ফরওয়ার্ড বায়াসে কাজ করে তখন
তখন প্রথম দিকে এর ইন্টারনাল কারেন্টটা খুব কম থাকে, 0 থাকে। 0 থাকার পরে আস্তে আস্তে কি হয়, কারেন্টটা বৃদ্ধি পেয়ে যে ফরওয়ার্ড বায়াসের অর্থাৎ করে বক্র আকারে উপর দিকে সে থাকে। এটা ফরওয়ার্ড বায়াসের ডায়োডের ধর্ম। পক্ষান্তরে যদি আমরা রিভার্স বায়াসে দেখি, তাহলে ডায়োডগুলোর বিপরীত সংযোগ যখন দেওয়া হয়, তখন এর ভিতর দিয়ে কারেন্টগুলো, যদি আমরা ভোল্টেজ বাড়াই কারেন্ট যায় না, কিন্তু ডায়োডের ইন্টারনাল কিছু কারেন্ট থাকে, এগুলো লিকেজ কারেন্ট। এই লিকেজ কারেন্টের জন্য আস্তে আস্তে কারেন্ট দেখা যাচ্ছে এটা লিকেজ কারেন্ট। এই লিকেজ কারেন্টের পর্যন্ত যখন আরো ভোল্টেজ বাড়ানো হয়, এই ভোল্টেজ বাড়ানোর ফলে এদের যে সংযোগ স্থল অর্থাৎ ডায়োডের যে পি আর এন এর সংযোগ স্থলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে তখন এরা সুপার কন্ডাক্টর হয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে এই ভোল্টেজটা বেড়ে যায়। আর যে ভোল্টেজে এই ব্যারিয়ারটা ভেঙে যায়, পিএন জাংশনটা ভেঙে যায়, সেই ভোল্টেজকে বলা হয় জেনারেল ভোল্টেজ। এখানে ভিজেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। এটা নেগেটিভ, হঠাৎ করে কারেন্টটা উপরের দিকে বেরিয়ে আসে। এখানে আমরা পাশে আরেকটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি জেনারেল ডায়োডের ফাংশনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে প্রথম দিকে ফরওয়ার্ড বায়াসের চিত্র, উপর দিকে কারেন্ট, এটা রিভার্স কারেন্ট, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ। এই যে ফরওয়ার্ড কারেন্ট প্রথম দিকে 0 ছিল, এই পয়েন্টে 0, যখন এটাকে বাড়ানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মাঝখানে বাধা দেওয়ার পরিমাণ আছে 0.7 ভোল্ট। হঠাৎ করে এই ভোল্টটা এখানে এসে আস্তে করে বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে। প্রথম দিকে 0 ছিল, তারপর আস্তে 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 বেড়ে যে আউটপুটটা বেড়ে যাচ্ছে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে যে আমরা যখনই ভোল্টেজ বাড়াই, অনেক ভোল্টেজ বাড়ানোর পরেও কিন্তু আমরা ফলাফল পাই না, কারেন্টটা কিন্তু খুবই কম ছিল। 0 আস্তে আস্তে একটু বাড়লেও এটা লিকেজ কারেন্টের জন্য একটু বেড়েছে। এবার লিকেজ কারেন্ট বা কন্ডাকশন এটা অনেক হাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আসার পরে হঠাৎ করে মানে ভোল্টেজটা বেড়ে যাওয়ার পরে এটা ভেঙে যাওয়ার পরে কারেন্টটা বেড়ে যায়। হঠাৎ করে বেড়ে যাওয়াটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ বলা হয়। এই কারেন্ট হঠাৎ করে বৃদ্ধি পেল। এখন আমরা চিত্র থেকে যদি দেখি, চিত্রে এই বিন্দুতে যদি আমরা লক্ষ্য করি, এখানে এই পয়েন্ট হচ্ছে এটা কার্সের ল আমরা এখানে ব্যবহার করেছি। কার্সের সূত্র অনুসারে এই যে আই কারেন্টটা এখান দিয়ে আসছে, আই কারেন্ট এখানে আসার পরে দুটো অংশে বিভক্ত হয়ে গেছে, একটা হলো আইজেড এবং আইএল। এটা আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু আইএল প্লাস আইজেড। এবং এই ভোল্টেজ ভি ভোল্টেজ, এটা এই ভোল্টেজের ওহমের সূত্র অনুসারে দেখা যায় ভি আর প্লাস ভিজেড। এখানে হচ্ছে এই ভিজেড টোটাল ভোল্টেজটা, বা এই ভিজেড সমান সমান লেখা যাচ্ছে ভি মাইনাস আইআর। কিন্তু আমরা জানি ভিজেড ইজ ইকুয়াল টু আই এল আর এল, অর্থাৎ এই যে আমরা ভিজেড এই ভোল্টেজটা আর এই লোড ভোল্টেজ সমান, এই জন্য কারেন্ট সমান এখানকার ভোল্টেজ আর ভোল্টেজ সমান হওয়ার কারণে ভিজেড ইজ ইকুয়াল টু আই এল আর এল। সুতরাং উৎস ভোল্টেজ ভি স্থির যদি হয় সেক্ষেত্রে আমরা এটা পাই। কিন্তু লোড রোধ আর এল পরিবর্তনের জন্য আর এল পরিবর্তিত হয়, কিন্তু জেনারেল ডায়োডের ক্ষেত্রে ভিজেড পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে ভিজেড এর মানে কোনো পরিবর্তন হবে না। সুতরাং সেক্ষেত্রে আমরা 0 ইজ ইকুয়াল টু ভি মাইনাস আইআর লিখতে পারি। অর্থাৎ এই যে কারেন্টটা যখন 0 হয়ে যাবে, অর্থাৎ ওই ভোল্টেজটা 0 হয়ে যায় ভিজেড, তখন আমরা 0 ইজ ইকুয়াল টু ভি মাইনাস আইআর লিখতে পারি। যেহেতু ভিজেড ইজ ইকুয়াল 0, সুতরাং ভি ইজ ইকুয়াল টু আইআর। আবার আর এল স্থির থাকলে, অর্থাৎ এটা যদি স্থির ধরি, পরিবর্তন যদি না হয়, তখন আইএলটাও 0 হয়, অর্থাৎ ভোল্টেজ ভি পরিবর্তন হয়। সুতরাং ভিজেড ইজ ইকুয়াল 0 হয়। এইভাবে জেনারেল ডায়োড ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। অর্থাৎ এই জেনারেল ভোল্টেজের উপরে আমাদের আউটপুট যে আই এল বা আর এল বা ভিজেড এটা ডিপেন্ড করছে, অর্থাৎ এখানে আউটপুটটা ডিপেন্ড করে। এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ নিয়ন্ত্রক বা কন্ট্রোলার হিসেবে এই জেনারেল ডায়োড কাজ করে। পরবর্তী টপিকসে আমরা যাই রিপল ফ্যাক্টরটা কি। রিপল ফ্যাক্টর হচ্ছে, আমরা এক কথা বলতে পারি একটা অনুপাত। কি অনুপাত? যে যখন আমরা কোনো রেকটিফায়ার করি ডায়োড ব্যবহার করে, এই ডায়োডগুলো সাধারণত মূল কাজ এসি কে ডিসি তে রূপান্তর করে। এই এসি কে ডিসি তে রূপান্তর করার ক্ষেত্রে 100% কিন্তু কোনো ডায়োডে এসি কে ডিসি রূপান্তর করতে পারে না। কিছুটা পালস সেটিং ভোল্টেজ থাকে ডিসি থেকে, অর্থাৎ এর সাথে কিছুটা এই এসি কারেন্টও বেরিয়ে আসে, এসি পাওয়া যায়, যেটা অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসগুলোর উপরে, যেমন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল,
এগুলো অত্যন্ত ক্ষতিকর হচ্ছে এই এসি। এই জন্য এই বিদ্যমান এসি যে থাকে এসি কে বলা হয় রিপল বলা হয়, রিপল। আমরা যদি রিপল জিনিসটা কি সেটা যদি দেখি যে রেকটিফায়ার আউটপুট পুরোপুরি ডিসি নয়, ইহা হলো পালসেটিং ডিসি ভোল্টেজ। এই ভোল্টেজ রেডিও টেলিভিশন কম্পিউটারের জন্য ভালো নয়। আউটপুট ডিসির সাথে কিছু এসি থাকে, এই বিদ্যমান এসি কে বলা হয় রিপল বলে। তাই এই রেকটিফায়ারের আউটপুটে ব্যাটারির পরিবর্তে একটি ফিল্টার বর্তনী ব্যবহার করা হয় যাতে এই ত্রুটি দূর করা যায়। অর্থাৎ এইটাকে আমরা দূর করার জন্য, অর্থাৎ এসির সাথে এসি যদি না আসতে পারে এই জন্য আমরা প্রত্যেকটা বর্তনীর সাথে একটি ব্যাটারির পরিবর্তে একটি ফিল্টার বর্তনী যুক্ত করতে পারি। এই ফিল্টারের মূল কাজ হচ্ছে এই এসি কে ডিসিতে পুরোপুরি রূপান্তর করা। আমরা দেখবো যে এর পরবর্তী টপিকে আসবে যে আমরা ক্যাপাসিটর ব্যবহার করে এই কাজটা করতে পারি, ত্রুটি দূর করতে পারি। রেকটিফায়ার আউটপুটে অবস্থিত ফিল্টার বর্তনীর আউটপুটে বিদ্যমান এসি অংশের মূল গড় বর্গমান ও ডিসি অংশের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। আমি আগে বলেছি যে রিপল ফ্যাক্টর হচ্ছে এটা অনুপাত, যেটা কি যে এসি অংশের মূল গড় বর্গমান এবং ডিসি অংশের মানের যে অনুপাত, এটাকে 100% থেকে কনভার্ট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রিপল ফ্যাক্টর। অর্থাৎ আই এসি আর এম এস বাই আইডিসি ইন্টু 100%। এটা কারেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমরা রিপল ভোল্টেজ নামে আরেকটি ভোল্টেজের নাম জানি, সেটা হলো আউটপুট ভোল্টেজে বিদ্যমান এসি ভোল্টেজের মূল গড় বর্গমানকে রিপল ভোল্টেজ বলে। সেটাও আর প্রকাশ করা হয় আর ইজিক্যাল টু এসি অংশের মূল গড় বর্গমান বাই ডিসি অংশের মান ইন্টু 100% ইজিক্যাল টু আর ভি আর আর এম এস বাই ভি ডিসি ইন্টু 100%। এখানে আইডিসি হচ্ছে ফিল্টার বর্তনী আউটপুটের গড় ডিসি কারেন্ট, আইএসি হচ্ছে ফিল্টার বর্তনীর আউটপুটের এসি কারেন্ট, ভিআর রিপল ভোল্টেজ, পিডিসি ফিল্টার বর্তনী আউটপুটের গড় ডিসি ভোল্টেজ। ক্যাপাসিটর স্মুথিং, অর্থাৎ এই কিছু আমরা বুঝলাম যে আমাদের যখন আউটপুট ডিসির সাথে কিছু অপদ্রব্য হিসাবে বা বাড়তি একটি পালসেটিং হিসাবে বা নয়েজ হিসাবে এসি কারেন্ট এসে যায়, এই এসি কারেন্টকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য আমরা সার্কিটে ফিল্টার হিসাবে ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। যে ক্যাপাসিটরটা ভোল্টেজে যে আপ ডাউন করা কিংবা সিগন্যালকে মসৃণ রাখা, স্মুথলি যাতে কাজ করতে পারে, এই জন্য এই ক্যাপাসিটরকে বলা হয় স্মুথিং ক্যাপাসিটর বা ধারক। মসৃণ, বাংলায় বলে মসৃণ ধারক বলা যায়। যে ক্যাপাসিটর আউটপুট ভোল্টেজ বা সিগন্যাল মসৃণ রাখতে পারে বা এর ওঠানামা দূর করতে পারে তাকে স্মুথিং ক্যাপাসিটর বলা হয়। চিত্রে এখানে আমরা একটা এই ধরনের একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। এখানে একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। আমরা বলেছিলাম যে যে রিপল কাউন্টার বা সিগন্যাল যখন পাই, এখানে দেখা যাচ্ছে যে এই যে রিপল গুলো চার্জ ডিসচার্জিং হচ্ছে, ক্যাপাসিটর চার্জ করছে এবং ডিসচার্জিং হচ্ছে, চার্জিং হওয়ার পরে আবার ডিসচার্জিং করছে। ওয়েভ ফর্ম গঠন করতেছে ক্যাপাসিটর, ওয়েভ ফর্ম উইদাউট ক্যাপাসিটর, অর্থাৎ ওয়েভ ফর্ম উইথ ক্যাপাসিটর এটা হচ্ছে এটা। আর যখন যে ওয়েভ ফর্ম উইদাউট ক্যাপাসিটর সেটা হচ্ছে এই ধরনের এই ফরম্যাটে সে থাকবে, এই ধরনের দেখানো হচ্ছে রেজাল্ট আউটপুট ওয়েভ ফর্ম। যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কখনো কখনো ত্রুটিযুক্ত এবং আনমুথ ভোল্টেজ সরবরাহ করতে পারে। আনমুথ মানে হচ্ছে অমসৃণ ভোল্টেজ সরবরাহ করতে পারে, যা প্রচুর পরিমাণে ওঠানামা করে, অর্থাৎ সেটা ভাইব্রেশন করে, এক মোটে আপ ডাউন করে, একবার উপরে যায় নিচে যায়। যখন আমরা ডিসি কারেন্টের দেখি পাই, এই ডিসির সাথে কিছু অতিরিক্ত যখন এই এসি চলে আসে তখন এই আপ ডাউন করে। যখন একটি অবিচলিত ডিসি সিগন্যাল প্রয়োজন হয়, অর্থাৎ মসৃণ বা কখনো এটা আপ ডাউন করবে এই ধরনের একটা সিগন্যাল যদি সিগন্যাল প্রয়োজন হয়, তখন একটি স্মুথিং ক্যাপাসিটর ব্যবহার করা করে একে অবিচল এবং ওঠানামা সংকেতকে মসৃণ রাখা হয়। স্মুথিং ক্যাপাসিটর গুলো সাধারণত বিদ্যুৎ সরবরাহের লাইনে ভোল্টেজের রিপল গুলো দমন করতে ব্যবহৃত হয়। তারা পর্যায়ক্রমে শক্তি সঞ্চয় করে। আউটপুট ভোল্টেজ নেমে গেলে স্মুথিং ক্যাপাসিটরটি আউটপুট ভোল্টেজকে সান আউট করে। এই কারণে এই ক্যাপাসিটরকে বলা হয় স্মুথিং ক্যাপাসিটর বলা হয়। খুবই একটু গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা একটি আউটপুট ভোল্টেজকে স্মুথিং করে
মানে মসৃণ করতে পারি, সেটা হলো এই ক্যাপাসিটর ব্যবহার করে। সেই ক্যাপাসিটর নাম হচ্ছে স্মুথিং ক্যাপাসিটর। এখানে একটা এভারেজ ভোল্টেজ দেখানো হয়েছে গ্রাফিক্যালি মেথড, কিভাবে আমরা একটি অর্ধচক্র বিভিন্ন ভোল্টেজ যে পাই, যে স্মিথ ordinate value of the voltage waveform is added to the next and the sum total V1 and V12। অর্থাৎ এখানে V1 থেকে V12 পর্যন্ত ভোল্টেজের একটা পর্যায়ক্রমিক ধারা এখানে দেখানো হয়েছে সংখ্যা, যাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, divided by the number of mid ordinates used to give us to the average voltage. Then the average voltage VAV is the mean sum of the mid ordinates of the voltage waveform and is given. VAV is equal to sum of the mid ordinates, that means it mid, and number of the mid ordinates. Average voltage is ধরা হয় এখানে এই যে VAV, তাহলে এখানে V1 V2 V2 টোটাল যোগফলটাকে ভাগ করা হয়েছে 12 দিয়ে, কারণ এখানে 12টা একদম ভোল্টেজ আছে, সেখানে 12 করা হয়েছে। এখানে প্রত্যেক ভোল্টেজের একটা মান দেওয়া আছে, এই মান দিয়ে আমরা ক্যালকুলেশন করলে এটা V পাই, তার মান হচ্ছে 12.64 ভোল্টেজ। Then the average voltage value for one half circle using the graphically method is given is 12.64 volts। অর্থাৎ একটা অর্ধচক্রের জন্য ভোল্টেজটা হচ্ছে 12.64 ভোল্টের। এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভোল্টেজ নির্ণয়ের একটা গ্রাফিক্যাল মেথড আমরা দেখলাম। এই গ্রাফিকের মাধ্যমে একটা অ্যাভারেজ ভোল্টেজ নির্ণয় করা যায়। ফিল্টার বর্তনী আমরা আগে দেখেছি যে আমাদের যে সার্কিটগুলো আছে, ডায়োডগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সার্কিটে, সেটাকে আরো স্মুথলি আউটপুট পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের ফিল্টার বর্তনী ব্যবহার করতে পারি। ফিল্টার বর্তনী কি? যে বর্তনী রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজ থেকে এসি অংশকে অপসারণ করে লোডে একটি বিশুদ্ধ ডিসি ভোল্টেজ সরবরাহ করতে পারে, তাকে বলা হয় ফিল্টার বর্তনী। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আউটপুট যে ভোল্টেজ পাবো, সেই আউটপুট ভোল্টেজে কোনো কি থাকতে পারবে না, এসি কারেন্ট থাকতে পারবে না, এর কোনো সিগন্যাল বা অপদূর থাকতে পারবে না। এটাকে সম্পূর্ণভাবে বিশুদ্ধ করার জন্য এই ফিল্টার বর্তনীগুলো ব্যবহার করা হয়। কয়েকটি ফিল্টার বর্তনীর নাম হচ্ছে ধারক ফিল্টার, আবেশক ফিল্টার, এসি ফিল্টার, পাই ফিল্টার। পরবর্তী সময় এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং করোনার মধ্যে ভালো থাকার জন্য সবাই থাকার আহ্বান জানিয়ে আমি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।